এই পৃথিবীতে টাকা এবং সময় এমনই একটা জিনিস, এই দুইটা জিনিস যদি আপনারা কাউকে দিতে পারেন তাহলে তাদের কাছে অনেক ভালো থাকবেন। আর যদি না দিতে পারেন তাহলে হবেন পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যক্তি আপনি। আর এটাই কিন্তু সত্যি। টাকার জন্য অনেক ভালো সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায়, নিজের কাছের মানুষগুলো কিন্তু পর হয়ে যায় শুধুমাত্র এই টাকার কারণে। আসলে কেউ যখন টাকা চাইতে আসে, আপনি যদি দিতে পারেন তাহলে আপনি অনেক ভালো, আর না দিতে পারলে আপনি অত্যন্ত খারাপ একজন ব্যক্তি। আর এটাই কিন্তু সত্যি। এই টাকার জন্যে এই পৃথিবীতে অনেক ভালো ভালো সম্পর্ক কিন্তু নষ্ট হয়েছে, আবার এই টাকার জন্যই দূর সম্পর্কের আত্মীয়গুলো কিন্তু অনেক কাছের হয়ে যায়। সবটাই কিন্তু টাকার জন্যই হয়, আর এটাই আমাদের সমাজের বাস্তব নিয়ম। তো সেই জন্য সময় থাকতে অবশ্যই গুরুত্ব বুঝুন, টাকা জমিয়ে রাখুন, দেখবেন ভবিষ্যতে অনেক ভালো থাকতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তবে এই কথাটা আজকে আর বলতে পারছি না, কারণ আজকে খুব একটা ভালো নেই, কারণ আমার মেয়ের শরীরটা অনেকটাই খারাপ। আর যদি বাচ্চাদের শরীর খারাপ থাকে তাহলে মায়েদের যে কত বেশি কষ্ট হয়, যারা মা রয়েছে তারা সবাই জানে। তো আমার ছোট্ট মেয়েটার অনেক শরীর খারাপ। তো আমার ছোট্ট মেয়েটার ভ্যাকসিন ছিল, মানে 1.5 মাসের যে ভ্যাকসিনটা, তো একবারে কিন্তু 3টা ভ্যাকসিন দিয়েছিল। তো 3টা ভ্যাকসিন দেওয়াতে ওর প্রচুর পরিমাণে জ্বর। তো সেজন্যই, আর তার সাথে পায়ে অনেকটাই ফুলে গেছে, পায়ে ব্যথা, থাকতে পারে না। আর ছোট বাচ্চা এমনিতে, আর তার যদি এরকম কষ্ট হয় কতটা যে খারাপ লাগে বলে বোঝাতে পারছি না। তো অনেকটাই মন মেজাজ অনেকটাই খারাপ। আসলে বাচ্চাদের কিছু হলে মায়েদের ভালোই লাগে না, আর এটাই কিন্তু সত্যি। বাচ্চা ভালো থাকলে দেখবেন মা ভালো থাকে, আর বাচ্চার শরীর খারাপ হলে সবচেয়ে বেশি কষ্ট হয় কিন্তু মায়েদের। তো যাই হোক, কিছু করার নেই। তো জ্বরের ওষুধ দিয়েছিল, তো সেগুলো খাইয়েছি। তবে যখন খাওয়াই তখন কমে যায়, তবে পরে আবার হয়। তো এভাবে কিন্তু চলছে। তো সবাই আমার ছোট্ট মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ভালো থাকে। আরও কিন্তু অনেক ছোট, তো সেই জন্য সবাইকে বলবো আমার এই ছোট্ট মেয়েটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আসলে কথা বলতেই পারছি না, মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সবার কাছে আমার রিকোয়েস্ট, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর খুব তাড়াতাড়ি যেন বড় হয়ে যায়। তো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছিলাম। তো ঘরে কিন্তু আবির একটা সুন্দর জিনিস বানাচ্ছিল। তো বলেছে মাদার্স ডে হয়েছে, তো মাদার্স ডেকে মাকে কিছু দিতে পারেনি। তো সেজন্য আবির কিন্তু ওখানে আমার জন্য একটা সুন্দর গিফট বানাচ্ছিল। তো আমাকে বলেছে যে তুমি এখন দেখবে না, আগে বানানো হয়ে যাবে তারপর তুমি দেখবে। তো আমি কি করেছি, আমি লুকিয়ে লুকিয়ে একটু দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আরও যখনই দেখছে যে আমি ভিডিও করছি তখনই কিন্তু এসে ভিডিওটা অফ করে দিয়েছে। আবির বলেছিল যে এখন তুমি দেখবে না, যখন আমার ওটা বানানো কমপ্লিট হয়ে যাবে তখনই দেখবে। তো যাই হোক, আমি যেহেতু দেখে নিয়েছিলাম আর ভিডিও করছিলাম, তো সেজন্য একটু রেগে গেছিলো। তো এসে কিন্তু তারপরে ও ক্যামেরাটা বন্ধ করে দিয়েছে। তো সেটা একটু শেয়ার করেছিলাম। তো সকালবেলা এখানে অনেকগুলো কাপড় কেচে দিয়েছিল আমার হেল্পিং হ্যান্ড, তো সেজন্য কিন্তু আমি তারপরে কাপড়গুলো নিয়ে এসেছি। আর এখন কিন্তু অনেক সুন্দর হাওয়া আর রোদ দুটোই কিন্তু দিচ্ছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু কাপড়গুলো শুকিয়েও যায়, খুব একটা বেশি সময় লাগে না। তো সেজন্য ছাদে গেছিলাম আর কাপড়গুলো কিন্তু নিয়ে এসেছি। আর নিয়ে আসার পরে আমি সুন্দর করে কিন্তু ভাঁজ করে তারপরে রেখে দেব। আর এখন কিন্তু এই কাপড় ভাঁজ করা আমার সারাটা দিন চলতেই থাকে, মানে কাপড় নিয়ে কিন্তু সারাটা দিন চলতে থাকে। তো মেয়েকে কিন্তু বেশি ডাইপার পরাতে পারে, তবে ডাইপার পরালে আবার অনেক বেশি প্রবলেম হতে পারে। তো সেজন্য বেশিক্ষণ ডাইপার পরায় রাখাটাও কিন্তু ভালো না। তো সেজন্য কিন্তু সেটা বেশিক্ষণ পরাই না, শুধুমাত্র আমি রাত্রে পরাই, দিনের বেলা কিন্তু একেবারে ডাইপার পরাই না। দিনের বেলা আমার মতে না পরানোই ভালো। আর যেহেতু অনেকটাই গরম, তো ওদেরও কিন্তু কষ্ট হয়, তো সেজন্য পরাই না। কাপড় কাচার কাজটা প্রত্যেকটা দিনই এখন করতেই হয়, কিছু করার নেই, ছোটো বেবি থাকলে করতেই হবে। তো যাই হোক, ধোয়া কাচার কাজগুলো আমি খুব একটা করি না, কারণ মেয়েটার একটুতে আবার ঠান্ডা লেগে যাবে, তো সেজন্যই। আর এমনিতেও শরীরটা অনেক খারাপ, আর বাচ্চাদের শরীর খারাপ থাকলে সত্যি কিছুই ভালো লাগে না, না খেতে ইচ্ছে করে না, রান্না করতে ইচ্ছে করে না, কাজ করতে কিছুই করতে ইচ্ছে করে না। তবে কিছু করার নেই, এই সংসারের কাজগুলো আমাকে একা হাতেই করতে হয়। তো আমার যে হেল্পিং হ্যান্ড রয়েছে খুব একটা বেশি কাজ করে না উনি, কারণ ওনার অনেক বয়স হয়েছে আর শরীর অনেক অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যে। তো সেজন্য খুব একটা কাজ করে না, তো আমাকেই কিন্তু কাজগুলো করতে হয়।
একটা সংসারে যে একজন গৃহিণীর কত দায়িত্ব থাকে সেটা কিন্তু অবশ্যই আমরা ভালো করেই বুঝি। একটা সংসারে আসার পরে কিন্তু আগে আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না। তবে এই সংসারে আসার পরে সত্যি অনেক কিছুই আমাদের শিখতে হয়, বুঝতে হয় কিভাবে চললে একটা সংসারে ভালো থাকা যায়, কিভাবে চললে সংসারের আয় উন্নতি আসে, সব দিক কিন্তু আমাদেরই ভাবতে হয়। কিভাবে চললে একটা সংসারে আমরা আয় উন্নতি বাড়াতে পারবো, সন্তানের ভবিষ্যৎ ভালো গড়ে তুলতে পারবো, তো সবটাই কিন্তু আমাদেরই চিন্তা করতে হয়। আর সেই অনুযায়ী কিন্তু আমরা একটা সংসারে চলি। বিশেষ করে আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে রয়েছে, আমরা কিন্তু চাইলে সব কিছু একবারে পেয়ে যাই না। অনেকটা ধৈর্য আর অবশ্যই সময়ের অপেক্ষা করতে হয়, তারপরে কিন্তু আমাদের দীর্ঘদিনের স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি। আর প্রথমে যে কথাটি বলেছি যে টাকার জন্য অনেক সম্পর্ক নষ্ট হয়, তবে এটাই কিন্তু সত্যি। তো টাকার জন্য কেন সম্পর্ক নষ্ট হয় একটু পরেই বলছি, তার আগে ভিডিও রিলেটেড একটু কথা বলে নিই। তো ওখানে কিন্তু হরলিক্সটা শেষ হয়ে গেছিলো, তো হরলিক্স নিয়ে এসেছিলো, তো সেটাই কিন্তু আমি ভরে নিলাম। তবে হরলিক্সের কৌটা যদি নিয়ে আসে তো কৌটার দামটা একটু বেশি পড়ে, তো সেজন্য কিন্তু সেটা আনা হয় না, এভাবে প্যাকেটেরটাই নিয়ে আসে। আর যেহেতু কৌটাটা রয়েছেই, তো সেজন্য কিন্তু খুব একটা ঝামেলা হয় না। তো কৌটার মধ্যে আমি ভরে নিয়েছি। আর এভাবে প্যাকেটটা কিনলে সেখানে দামটা একটু হলেও কম পড়ে। মধ্যবিত্ত পরিবারে থাকি, অবশ্যই একটু আমাদের হিসেব করে চলতে হয়, তাহলে একটা সংসারে কিন্তু আমরা আয় উন্নতি করতে পারি। তো সেটাই। আর আগের দিনে আমি দেখেছিলাম আমি অনেকগুলো জিরে সুন্দর করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেগুলো আর ভরে রাখা হয়নি। তো আজকে কিন্তু সেই কাজটা আগে করে নিচ্ছি। আসলে এখন চাইলেও আর সময়ের কাজটা সময়ে করতে পারি না, এলোমেলো হয়েই যায়। হয়তো ভাবি যে এই কাজটা করব, কিন্তু কিছু করার থাকে না। হয়তো কাজটা করতে করতে এদিকে মেয়েকে সামলাতে হয়, তো এভাবেই কিন্তু চলছে আমার জীবন। তো কিছু করার নেই, ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, তো সেভাবেই চলছে। অনেকের ভিডিও হয়তো দেখি কিন্তু কমেন্ট করতেই ভুলে যাই, আবার অনেকের ভিডিও দেখাও হয় না। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রিয় আপুমণিরা, আশা করছি সবাই বুঝবেন। অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। অনেক নতুন বন্ধু অ্যাড হয়েছে, তো অনেকের পরিবারে আমি যেতেও পারছি না, বললাম আমি অনেকটা ব্যস্ততার মধ্যে কাটাতে হচ্ছে। তো সবাইকে বলবো একটু পাশে থেকো, আমি অবশ্যই সময় পেলে সবার কাছে চলে যাব আর অনেকটা ভালোবাসা দিয়ে আসব। আমিও চেষ্টা করি সবার পাশে থাকতে, সবাইকে নিয়ে আমি চলতে চাই। তো আপনারা সবাই অবশ্যই আমাকে এভাবে ভালোবেসে আগলে রাখবেন। আমিও ইনশাল্লাহ সবার পাশে আছি, সবাইকে আমি সাপোর্ট করি সব সময়। আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে ইনশাল্লাহ সবাই একদিন সফল হতে পারবো। তো এইভাবে সবাই ভালোবেসে আমার পাশে থেকো, আমিও ইনশাল্লাহ সবার পাশে রয়েছি। তো যাই হোক, যেটা বলছিলাম, আসলে টাকার জন্য অনেক ভালো সম্পর্কগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, আর এটাই কিন্তু সত্যি। তো একজন এসেছিল টাকা চাইতে, টাকা ধার চাইতে। কেন জানি না, আমার বাবার বাড়িটা যেহেতু একেবারেই কাছাকাছি, আর আমাদের যে বাজার, আর এই বাজারে কিন্তু সবাই বাজার করতেই আসে, আর আমার কিন্তু বাজারেই বাড়ি, তো সেজন্যই অনেকেই বাজারে আসে। তো যার যখন যেটা দরকার হয় চলে আসে আমাদের বাড়িতে, আর এসে কিন্তু নিয়ে যায়। তবে সব সময় তো আর দেওয়া সম্ভব হয় না, তো সেরকম অনেক মানুষ আসে, তো যাকে সম্ভব হয় দিয়ে থাকি, তবে যাকে সম্ভব হয় না তো কি করে দিব, তো সেজন্য আর সবাইকে তো দেওয়া সম্ভব নয়, তো সেজন্য কিন্তু আর দেওয়া হয় না। তো কোনো সময় এমনও মানুষ আসে যে তাদেরকে আমি না করতে পারি না, তো ধার চাইতে এসেছিল সেরকমই একজন মানুষ। তো আমার খুবই আপন একজন মানুষ এসেছিল টাকা ধার চাইতে, তো আমি কিন্তু তাকে না করতে পারিনি। যদিও না করতাম তবে সে আমাকে সময় দেয়নি, খুবই অল্প সময়ে সে আমাকে অনেক কথা বলেছিল, অনেক বুঝিয়েছিল, তবে আমি কিন্তু টাকাটা দিইনি, দিয়েছে আমার হাজবেন্ড। তো 1000 2000 নয়, একেবারেই 50,000 টাকা। তো আমরা কিন্তু প্রথমে দিতে চাইনি, তো বলেছিল একটা গাড়ি নিয়ে এসেছিল, তো বলেছে যে এই গাড়িটা বন্ধক রেখো আর টাকাটা দাও। তো সেই জন্য কিন্তু পরে আমার হাজবেন্ড রাজি হয়েছিল। তো ভেবেছিল যেহেতু অনেক আপন একজন মানুষ, তো সেজন্য আর গাড়িটা আমরা রাখিনি, তো গাড়িটা তাকে দিয়ে দিছিলাম। তো অনেকটা বিশ্বাস কিন্তু ছিল তার উপরে যে অবশ্যই সে টাকাটা দিয়ে দেবে, তবে সে কিন্তু তার বিশ্বাসের মর্যাদা রাখেনি। আর আমার হাজবেন্ড কিন্তু একটা কোম্পানিতে কাজ করে আর থানাতেও কাজ করে, তো দুটা কাজ করে। তো কোম্পানিতে যে কাজ করে তো সেখানে কিন্তু মালিক আসবে, আর মালিক আসলে তাদেরকে টাকাটা দিতে হবে, আর সেই টাকাগুলো কিন্তু
মালিকের ছিল, কারণ একবারে 50,000 টাকা দেওয়া কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। তো যেহেতু কোম্পানির টাকা তো ওর কাছেই কিন্তু থাকে, কারণ ও যেহেতু ওখানকার ম্যানেজার, তো টাকার সমস্ত হিসাব কিন্তু ওর কাছেই থাকে আর টাকাটাও কিন্তু ওর কাছেই ছিল। তো সেই জন্যই তো বলেছে যে আমি আজকে টাকাটা ধার নেব আর কালকে কিন্তু টাকাটা এসে দিয়ে যাব। আর বললামই যে মানুষটা ধার চাইতে এসেছিল সে কিন্তু আমার অত্যন্ত কাছের একজন মানুষ, তো তাকে যদি আমি টাকাটা না দিতাম তাহলে সেটা অনেক বড় খারাপ হয়ে যেত। তো আমি কিন্তু তাকে অনেকটা বিশ্বাস করে কিন্তু টাকাটা দিয়েছিলাম। তারপরে তো বলেছিল যে আজকে দাও, তো পরের দিন এসেই কিন্তু আমি টাকাটা দিয়ে যাব সময় মতো। তো সেজন্যই কিন্তু আমার হাজব্যান্ড টাকাটা দিয়েছিল আর এমনও সুন্দর করে বুঝিয়েছে আমাকে যে টাকাটা তাকে দিতে আমাকে বাধ্য করিয়েছে। আমি কিন্তু প্রথমে দিতে চাইনি, কারণ টাকা কিন্তু মানুষের সম্পর্ক নষ্ট করে আর বিশেষ করে নিজেদের মধ্যে কিন্তু ধার দেনা না করাই ভালো। তো সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। তো যখন তাকে আমি টাকাটা দিয়েছিলাম তো সুন্দর করে কিন্তু বলেছিলাম যে এই টাকার জন্য কিন্তু অনেক ভালো সম্পর্ক নষ্ট হয়, তো সেরকম যেন কোনো কিছুই না হয়, কালকে যেন টাকাটা আমি সময় মতো পেয়ে যাই। আর এটা কিন্তু আমার হাজব্যান্ডের মান সম্মানের একটা ব্যাপার আর আমার শ্বশুরবাড়িতেও কিন্তু মান সম্মানের ব্যাপার। তো সেজন্য আর যেহেতু মালিক আসবে পরের দিন, তো মালিককে কিন্তু টাকাটা দিতেই হবে। তো মালিককে কিন্তু 2 লাখ টাকা দিতে হবে আমাদের। তো অনেক দিন পর যেহেতু আসে, 1 বছর 2 বছর পর কিন্তু মালিক এখানে আসে। তো এখানে কিন্তু কোম্পানিটা আর মালিকের বাড়ি কিন্তু মুর্শিদাবাদে, তো খুব একটা বেশি আসে না। তো 1 বছর 2 বছর পর পর কিন্তু আসে আর যখনই আসে তখনই কিন্তু অবশ্যই তাকে টাকা দিতে হয়। তো মালিকের জন্য টাকাগুলো রেখেছিল, তো 2 লাখ টাকা রেখেছিল। তো সেখান থেকে কিন্তু 50,000 টাকা ধার দিয়েছিল আমার সেই আপনজনকে। তো আমি তো ভাবতে পারিনি যে এরকম কিছু করবে। আসলে সত্যি বলতে মানুষকে বিশ্বাস করা এখন অনেক বেশি কষ্টকর। কাকে বিশ্বাস করব? নিজের মানুষগুলোই যদি এরকম হয়। তো যে মানুষটা বলেছিল যে কালকে টাকা দিয়ে যাব, কিন্তু তার তো আসার কোনো নামই নেই। তো যখন কল করেছিলাম তো বলেছে যে ঠিক আছে, আমার টাকা রেডি আছে, আমি দিয়ে যাব। তো বলেছিল যে আমার টাকা রেডি আছে, তবে আমি আজকে বাড়িতে নেই, অন্য জায়গায় এসেছি, তো এখান থেকে গিয়ে আমি টাকাটা দিয়ে দেব। তো আমি বলেছি ঠিক আছে, তবে তার কোনো আর খবরই নেই, আসারও কোনো নাম নেই। তো তারপরে আমি যখন কল করেছিলাম তখন তার মোবাইলটা সুইচ অফ করে রেখেছে, তো কিছুতেই তাকে আর কলেও পারছিলাম না। তো অনেকটাই কষ্ট হচ্ছিল তখন যে সত্যি নিজের মানুষগুলো যে এরকম হবে, কাছের মানুষগুলো যে এরকম বেইমানি করবে সেটা কখনো ভাবতেও পারিনি। আসলে টাকার জন্য সত্যি সম্পর্ক নষ্ট হয়। তো পরে তখন আর কোনো উপায় না পেয়ে তার বাড়িতে আমি কল করেছিলাম। তো বাড়িতে তার বাবাকে বলেছি যে এরকম যে টাকা নিয়েছে কিন্তু সে আর টাকা আমাকে ফেরত দিচ্ছে না। তো তখন আমি জানতে পারলাম যে সে কি করেছে, সে মোবাইলে অনলাইনে গেম খেলে অনেক টাকা হেরেছিল। তো সেজন্য তার টাকা অনেক দরকার ছিল, আরেকজনের কাছ থেকে ধার করেছিল। তো তাকে যদি সে টাকাটা শোধ না দেয় তাহলে সে তাকে পুলিশে দিতে চেয়েছিল। তো সেজন্য কিন্তু আমাদের কাছ থেকে টাকাটা এইভাবে নিয়ে গিয়ে সে ওইখানে টাকাটা দিয়েছিল। তো পরে যখন এগুলো শুনেছিলাম অনেক বেশি মাথা গরম হয়ে গেছিলো, তবে কিছু করার নেই। তো যাই হোক, পরে কিন্তু ওর বাবা আমাকে টাকাটা ফেরত দিয়েছিল। আসলে সত্যি বলতে এই টাকার জন্যই কিন্তু সম্পর্ক নষ্ট হয়। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।